আমার আপনাদের সমস্যাটা ব্যাংক বানানোর ক্ষমতা নেই, এমএসসি না বানানোর ক্ষমতা নেই, এটা হলো সমস্যা আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। শুনেন, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে এটা আরেকবার বলেন, আপা। আমি আবারও বলছি, আসলে দুই দলেই একটা দ্বিচারিতা আছে বড় ধরনের। কোন দুই দল? আপনি কাকে দেখাইলেন? আচ্ছা, জামাত দুই দলেই জামাত একটা বাদ বড় গেল। দ্বিচারিতা আছে। এখানে তো আওয়ামী লীগ নাই, মানে জামাত বাদ গেল। আমি আওয়ামী লীগ কেউ নাই, কিন্তু আমি দুই দলকেই মিন করছি। দুইটা বড় দল, দুইটা বড় দল, তাদের যে দ্বিচারিতা সেটা হচ্ছে যে দেখেন, তাদের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা খুব ভালো মানুষ, আর তাদের সাথে না থাকলে আমরা রাজাকার, আমরা জঙ্গি, আমরা মানে ফান্ডামেন্টালিস্ট, আমরা এক্সেট্রা। এই দুইটা দলই কিন্তু দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজনে এই জামাত ইসলামীকেই সাথে নিয়েছে এবং একসাথে বসে মানে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে লং সে টাইম। কি দেশ জাতির প্রয়োজনে নাকি সংসদে ক্ষমতার প্রয়োজন? হ্যাঁ, দুইটাই আমরা ধরে নিই, আমরা গিয়েছি দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজন। আচ্ছা, তারা এটা আমাদের ব্যাখ্যা। আর কেউ ক্ষমতার মোহে যদি সবকিছুকে জায়েজ করে নেয়, 2001 সালে সরকারে ছিলেন তো? না, আমরা সরকারে ছিলাম, ঠিক আছে, ক্ষমতা তার আগেরটা ভাগ আমরা পেয়েছেন তো? কিন্তু নিঃশর্ত মানে সমর্থন দিয়েছি, কোনো প্রকার বেনিফিট আমরা গ্রহণ করি নাই। দেখেন, এই যে দ্বিচারিতা, আওয়ামী লীগ এবং বিএনপি সব জায়গায় রাজাকারদের বড় ধরনের পুনর্বাসন কেন্দ্র ছিল। দুইটা দলই রাজাকারদেরকে পুনর্বাসন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেছে, কিন্তু তাদের সাথে থাকলে সে সময় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই আওয়ামী লীগের সাথেই তো আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, এটা ছিল 96 যুগপৎ আমি আন্দোলন, স্টুডেন্ট। দেখেন, যুগপৎ আমরা আন্দোলন। আন্দোলন করেছি, এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। কি আন্দোলন? সেই আওয়ামী লীগ আবার কি করেছে? এই কেয়ারটেকার সরকারকে ধ্বংস করেছে। আবার আলবদর আলশাম যে বাহিনীগুলো ছিল, এটা কিন্তু সরকারিভাবে ওই সময় নিয়োগপ্রাপ্ত একটা আধা সামরিক বাহিনীর মতো করেই ছিল। কাজে এটা জামাত ইসলামী তৈরি করে নাই, এটা ওই সময় সরকার তৈরি করেছে। সেখানে যারা যোগদান করেছে সেই বাহিনীগুলো, তাদের নাম আছে, তালিকা আছে, তারা বেতনভুক্ত ছিল। সেখানে কয়জন মুসলিম লীগ, কয়জন নিজাম ইসলামী, কয়জন জামাত ইসলামী, এগুলো আইডেন্টিফাই না করেই ঢালাওভাবে আলবদর আলশামস বলা হয়। এবং এই ফজলুর রহমানের মতন কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা, তার তালিকায়ও দেখলাম যে, আমি এখনো যাচাই বাছাই করতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে উনি কোনো লিস্টেড কোনো মুক্তিযোদ্ধা না, এটা আল্লাহ ভালো জানে। তো এখন আমাদের সিনিয়র একজন নাগরিক এবং সাবেক সচিব, উনি বলেছেন যে আমরা হাত কাটি, রক কাটি, অনেক ধরনের কথা বলার চেষ্টা করেছেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম এবং আমি স্টুডেন্ট লাইফে মৌলানা মতিউর রহমান নিজামীকে সংসদে চ্যালেঞ্জ করতে শুনেছি যে জামাত ইসলামী কোথাও রক কাটার রাজনীতি করে না, যদি করে আপনারা প্রমাণ করতে পারেন, আমরা রাজনীতি ছেড়ে দেবো। কোথাও জামাত ইসলামী কোনো জায়গায় রক কাটার রাজনীতি করে না। চট্টগ্রামের সম্প্রতি সিটি কলেজে ছাত্র দলই আমাদের একটা ছেলের একবারে রগ এবং পায়ের শুদ্ধ কেটে ফেলেছে। তাহলে অন্য নিজেদের ত্রুটি ঢাকতে মিডিয়াকে ব্যবহার করে যারা এইগুলো আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়, এটা মূলত আদর্শের কাছে পরাজিত হয়ে এটা দেয়। আর যদি আমাদের এত অপবাদই থাকতো, তাহলে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু বিভিন্ন জায়গায় ছাত্র সমাজ তো আমাদেরকে ওয়েলকাম করতেছে। ছাত্র সমাজগুলো আমাদেরকে তো তাদের নেতৃত্বে এগিয়ে দিচ্ছে। তার মানে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, বাংলাদেশে একটা আদর্শিক সমাজ গড়ে তোলার জন্য যেই লুটপাট হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ উভয় আমলে হয়েছে। হাওয়া ভবন তো বিএনপির আমলেই তৈরি ছিল, আওয়ামী লীগ তো ব্যান লুটপাটে এবং শেয়ার বাজার লুটপাট করে শেষ করে দিয়েছে। কাজে এই জাতীয় রাজনীতির সাথে তো বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকা দুর্নীতির সাথে তাদেরকে কোনো অ্যাটাচ করা যায় না। এর চেয়ে আর ভালো ডাইনামিক আইডিওলজিক্যাল পলিটিক্স কি হতে পারে? বাংলাদেশের মানুষ কিন্তু এখন সেই দিকেই যাচ্ছে। যদি এই সম্প্রতি নির্বাচনে যদি ডিপ স্টেট যদি কি না করতো, এখানে ইন্টারফেয়ার না করতো, তাহলে জামাত বা বিরোধী দল এনসিপি সহ যে জোট 11 দলীয়, তারা আরো অনেক ভালো করতো বলে জাতির লোকেরা মনে করে। আচ্ছা, আপনারাও মনে করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। নিরুফা আপা, আপনাকে এই প্রশ্নটা দিয়ে শুরু করি। মানে আরেকটা টপিকে আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকাল 20 সেকেন্ড একটু 20 সেকেন্ড দিবেন, উত্তর দিবেন, একটু 20 সেকেন্ড। আচ্ছা, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত।
এটা কিন্তু বিএনপি দলীয় একজন সংসদ সদস্য বলেছেন যে সাউন্ডের সমস্যার কারণে কিন্তু ওই দিন অনেক বিভ্রাট হয়েছে, আমরা ওনারাও অনেকে শুনতে BNP পারেন নাই। সবাই উঠে দাঁড়ালো। না না না, আপনারা শুনতে অনেকেই পারলেন না, অনেকেই দাঁড়ালেন ওনারা না। স্বীকার করেছেন যে এটা শোনা যায় না, এটা বিভ্রাট ছিল। জামাত ইসলামী এটা মানে ইচ্ছাকৃত এটা করে নাই, জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে। আর শহীদ মিনারে তো আমরা গিয়েছি, রাষ্ট্রীয় কালচারের কারণে গিয়েছি। এই কালচার যতদিন আমরা জনগণকে বুঝিয়ে পরিবর্তন না করতে পারবো ততদিন তো আমাদেরকে মানতে হবে, সেটাই আমরা করেছি রাষ্ট্রের। এখন আপনারা মনে করেন যে ওখানে যাওয়াটা ঠিক ওনারা না? মনে করেন কিনা যে যদি এরকম শহীদ মিনার তৈরি করে করে যদি এরকম যায় নীরবতা পালন করলে, এরকম ফুল দিলে যদি হয়তো ওনাদের নিজেদের মা বাবা পারিবারিক গোরস্থান যেগুলো আছে সেখানে তৈরি করে ওনারা ওই সিস্টেম চালু করুক। যদি ওনারা এগুলো চালু করে আমাদের তাহলে তো ওটা বাংলাদেশের তো করে। প্রত্যেক ওনারা বছর জায়েজ বছর মনে তো করে কিনা নিজেদের আত্মীয় না, স্বজনের না, কাছে যাই, এটা কি আমি কথা বলছি বলেন আপনি? যে দেখেন, যখন কেউ আপনি বিদেশ থেকে আসে, একটাকে যার যার একটা- আত্মীয় স্বজনের একটা খবর জিজ্ঞেস নির্দিষ্ট করে। গণ্ডির ভিতর ওটা যদি ভালো কাজই হয়, ওটা যদি ন্যায় কাজই হয়, এটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে ওনারা নিজেদের আত্মীয় স্বজনকে এখান থেকে বঞ্চিত করবেন কেন? এগুলো সবাই পারিবারিক না, ওইটা তো আর একটা মানুষের স্মরণে না, আমি বলছি, মানে একটা ঘটনা স্মরণে, এটা রাষ্ট্রীয় ঘটনার আচার স্মরণে এবং সংস্কৃতির রাষ্ট্রীয় সাথে কালচারের কারণেই জামাত জি। গিয়েছে। জামাত যেখানে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিরোধী দল হিসেবে বিরোধী দলীয় নেতা জি। উনি গিয়েছেন, তার মানে এটাকে ডিনাই করেন। আচ্ছা, ঠিক আছে, যতদিন না পরিষ্কার। চেঞ্জ হবে ততদিন নীলুফার এটা চৌধুরী মনি, পালন করতে আপনি হবে। কিছু বলতে চেয়েছিলেন। জি, আমি এখানে বলতে চাই যে আসলে এই যে হাওয়া ভবন নিয়ে কথা বলে এখন পর্যন্ত, যে জিনিসটাকে একটা মিক হিসেবে ব্যবহার করে কোনো সরকার এটাকে আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে মানে চরমভাবে হেয় করার জন্য চেষ্টা করেছিল। আচ্ছা, ওনারা বলছেন, ওনারা তো সঙ্গেই ছিলেন সেই দিনও 1 থেকে 6 পর্যন্ত মন্ত্রী পরিষদও নিয়েছেন, তো ওনাদের নামেও তো মামলা হয়েছিল। আপনি ওনাদেরও কিন্তু অনেকগুলো মামলা হয়েছিল, টিন কেলেঙ্কারি মামলা, এই মামলা সেই মামলা, তা আমরা কিন্তু এগুলা বলি না। গেল 1 নাম্বার। 2 নাম্বার, উনি বলেছেন যে মানে টাকা পয়সা আমরা তচ্ছপ করি। আমরা তচ্ছপ করি, আপনি কি একটা জিনিস জানেন? আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এখানে অনেকেই, প্রায় সবাই, তারপরেও সবাই কিন্তু জাকাতের টাকা খাই না, আমরা সদগা খাই না। এটা কিন্তু মুসলিমদের, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করেন নাই। আমরা ওই জায়গাটাই আমরা খেয়াল করি। আমাদের অনেকে সংসার চলে না, তারপরেও কিন্তু আমরা জাকাতের টাকা খাই না। জামায়াত কি জাকাতের টাকা যারা খায়? যারা প্রত্যেক আপনার মাসের, আপনি যে মাসে বেতন পান বাধ্যতামূলক, বা আপনি আল্লাহ কি বলছে, আপনি বছরে 2.5% দিবেন আপনার যদি এত টাকার বেশি হয়, তো যারা দেয় তারা কিন্তু ওইভাবেই দেয়, ওইভাবেই দেয়। আপনার বেতন থেকে যখন টাকাটা দেয়, এটা জাকাতের টাকাই বলে, এটা সদগাই বলে। এগুলা দিয়ে যারা সমস্ত কিছু মেইনটেনেন্স করে, তাদের চেয়ে অন্তত পক্ষে এক জায়গায়, অন্তত পক্ষে কিছুটা উন্নত একটা জায়গায় হতে পারে। সন্ত্রাসের তো বিচার আছে, কিন্তু রাজাকারের বিচার কিন্তু একদম মহাবিচার। সেখান থেকে যদি মুক্ত হতে পারে একজন রাজাকার, তাহলে একজন সন্ত্রাসীর বিচার 6 মাস, 1 বছর, 2 বছর জেল টেল হবে। এটা মনে হয় যে খুব ফিউ প্রবলেম, যে প্রবলেমটা জাকাত দিয়ে আপনার জীবন নির্বাহ করছেন, তার এটা মানে সমস্যা হচ্ছে না। এখনো রাজাকার, ওই তালিকার রাজাকার এখনো আছেন যাদের বিচার হয় নাই? অবশ্যই আছেন। আমি নিজেই বলেছি, যাদের ফাঁসি হয়েছিল সেদিন, আমি তাদের পক্ষে ছিলাম, এখনো আছি। কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগটা ওইখানে কম ছিল। যাদের হয় নাই, আমার কথা ছিল, যাদের অনেকেই আছে যাদের বিচার হওয়া উচিত, কিন্তু বিচার হয় না। জামাত এখনো দাবি করে যে তাদের দলে এরকম এখন কেউ নাই যাদের নামে ওই অভিযোগ ছিল। এই যে এখন তো ম্যাক্সিমামই আপনার 71-এর পরে জন্ম, আপনি সরাসরি আপনি কিছু করতে পারবেন না, আপনি আদর্শগত করতে পারবেন। 71-এর সময় যারা ওই বয়সটা ছিল, তাদের ব্যাপারটা তো ভিন্ন, তাদের নিয়ে তারা কথা বলবে না। তারা তো এখন সংসদে বলে যুদ্ধ শিশু ছিল, তারা যুদ্ধ শিশু, তারা কি শিশু মুক্তিযোদ্ধা। শিশু মুক্তিযোদ্ধাটা কেমনে হলো সেটাও কিন্তু আমাদের জানার খুব ইচ্ছা। আমরা কিন্তু সেইভাবে আমরা ওইভাবে ব্যাখ্যা পাইনি। আমরা তারেক রহমান সাহেবের যখন তার মায়ের সাথে জেল খেটেছেন, তার মায়ের সাথে একটা ছোট বাচ্চা জেল খেটেছেন, সেই হিসাবে কেউ বলেছেন যে উনি শিশু যোদ্ধা ছিলেন। এটা তো যুদ্ধাই একরকম, যে মাটা সন্তান পেটে নিয়ে জেল খাটছেন, কথার কথা, সে বাচ্চাটা পেটে কিন্তু জেলেরই একটা অংশ। তো সেইখানে উনারা যখন এখন শিশু যোদ্ধা হয়ে যান, তখন তার কোনো কথা বলার থাকে না। কিন্তু উনারা এই কথাটা এতদিন পরে, এই যে 55 বছর পরে, তাদেরকে কেন নিজেকে সাফাই গাইতে বলতে হয় হলো কেন? রাকসু, ডাকসু, চাকসু, ইউকসু, যে সুগুলোর কথা বলছেন, আমি যে জায়গায়, আপনি যে জায়গায় ছিলেন, সেই জায়গাটার কথা, শহীদ ভাই যে জায়গায় ছিলেন, সেটা যদি আমি বলি যে ডাকসুর কথাই বলি, এই যে আপনার নীলক্ষেতে যে 80,000 ব্যালট পাওয়া গেল,
এই ব্যালটটা কিন্তু কোনো সুরাহা হলো না। আজকে যে ভিসি ওই দিন ছিলেন, আজকে কিন্তু সেই ভিসি কোথায়? সেই ভিসি কিন্তু নতুন আরেকজন, যিনি ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, নতুন যে বিশ্ববিদ্যালয় করেছেন, সেই বিশ্ববিদ্যালয় নিজে থেকে পদত্যাগ করে নিজে থেকে ওইখানে গিয়ে হাজির হয়েছেন। এই যে আপনাদের অভিযোগ জিনিসগুলো ছিল সেই ভিসি জামায়াতের। অবশ্যই এখানে বলার অপেক্ষা থাকে না। 18 মাস জামাত দেশ শাসন করেছে, বাংলাদেশ 18 মাস জামাত শাসন করেছে। ইয়েস, জামাত ডক্টর শাসন ইউনূস কি করেছে। জামাতের জামাতের আমি কে আমির কে কি আমি জানি না। ডক্টর ইউনূস। জামাত আমরা তখনও বলেছি, এই 18 মাসও বলেছি, এই দেশ কারা কোথায় সব জায়গায় সমস্ত ভিসি বলেন আপনার 2% তো কোনো এক্সাম্পল না, এক্সাম্পল হয় 51%। আমি সেই কথাগুলো বলছি। তো ভিসি থেকে শুরু করে আমলা থেকে শুরু করে প্রত্যেকেই, তো সেই প্রত্যেকের যে অবস্থা, আপনি আমি আপনার আজকের ডিসির না, কথা বলি, সেই সেই ঢাকার সেই ডিসির সেই একটা উদাহরণ দিই। জামায়াত ধরেন যদি দেশ চালায়, সেই জামায়াতের সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন বর্তমান আইনমন্ত্রী, সেই জামায়াতের সরকারের পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। আমার কথাটা শুনে, আমি কিন্তু 2% এক্সাম্পল হয় না, আমি 2% যে ছিল না। আপনার বিএনপি এত বড় দল, এত দিন ব্যাপী দেশ শাসন করেছে, দেশের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করেছে, সেইখানে বিএনপির ছাত্রদল করা ছেলে হাজার হাজার লাখো লাখো, সেই তারা তাদের ব্যথা দিয়ে কখনো কখনো চাকরি করেছে, সেখান থেকে সব ঢালাওভাবে তো তারা বাদ দিতে পারবে না। আপনি 18 মাসের শহীদ ভাই তো সচিব ছিলেন, সচিব হওয়ার আগে ডিসি হতে হয় ম্যাক্সিমামরাই। আপনার এই যে ডিসিগুলো হয়েছিল 4টা থেকে 5টা সর্বোচ্চ ডিসি এসপি বিএনপির ছিল। সেই বিএনপির একটা ডিসি চট্টগ্রামে ছিল, যে ছাত্র দল করা, আমি এটা তো সবাই জানে, বলার অপেক্ষা রাখে না। তাকে 7 দিনের মধ্যে একজন সাবেক সচিব এক সময় ছাত্র দল রাজনৈতিকভাবে কাউকে বিএনপির বা ছাত্র দলের বা ছাত্রলীগের বা ছাত্র শিবিরের এই বিবেচনায় করে কাউকে কি ডিসি এসপি? অবশ্যই তারা তাই করেছে, আমি তো নিজেও তাই বলি। আমি তো অতীতের কথা বলতে চাই না। ওই একটা ডিসি 4-5টা ডিসি এসপির মধ্যে ওই একটা ডিসি একসময় ছাত্র দল করতো, অনেক আগে। শোনে, সবাই ছাত্র শিবির। অবশ্যই তারা গুপ্ত সুপ্ত যেভাবেই হোক না কেন। আমি আপনাকে একটা এসপির কথা বলবো, সে ছাত্র বুঝাই তো বারবার যে আমি অমুক হলে ছিলাম, জসিমউদ্দিন হলে ছিলাম, আমি তো একসময় ছাত্র দলের এই করেছি। তো আমি তার ওইখানে গিয়েছি, তখন তার এলাকার একজন লোক ছিল ছাত্র দলের, বের হয়ে এসে বলল যে আপা তার ফুল ফ্যামিলি জামাত, তার 24 বংশধর। আমি বলি দিস ইজ কল্ড গুপ্ত। আচ্ছা, আমি ওইটাই বলতে চাচ্ছি। আমি বলছি ছাত্র দল করা দোষের না, ছাত্র লীগ করাও দোষের না যদি সে অন্যায় না করে, জামাত শিবির করাও দোষের না যে শুধু অন্যায় না করে। কিন্তু অন্যায়টা ওইখানে যখন আপনার পরিচয়টা অন্য পরিচয়ে আপনাকে বড় হতে হয়। আচ্ছা, এটাই অন্যায়, আর কিছুই না। যে রাজনীতিটা আমরা শিখে আসি নাই। জি জি, অনেক ধন্যবাদ। সেইটা নিয়েও গত কয়েকদিন আমরা টকশোতে আলোচনা করেছি। আবু আলম শহীদ খান, বাধ্য হয়ে আমরা কালকে সংসদের প্রথম অধিবেশন আমরা দেখলাম, এবং এই সংসদ অধিবেশনে জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেখানে কালকে তার বক্তব্যে বলেছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেই জন্য তারা সব কিছুতেই আপোষ করে জুলাই জাতীয় সনদেও সই করেছিলেন। এখন যেই কারণেই হোক বিএনপি নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে অংশ নেয়, এবং কিন্তু নির্বাচনের পর বিএনপির মতো বড় দল প্রতিশ্রুতি দিয়ে এখন সরে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এতে কি বিএনপির গ্রহণযোগ্যতা কিছুটা প্রশ্নের মুখে পড়ল? প্রশ্নের মুখে ফেলতে চাইলে তো ফেলানো যাবে, কিন্তু কথা হলো যে ওনারা যেটা পরিষ্কার করেছেন এতদিনে, যে তারা সেই সময় যে ষড়যন্ত্র, যেটা নীলেফর আপা একটু আগে বললেন, যে রাষ্ট্রযন্ত্রের ভিতরে জামাত এবং অন্যান্য এনসিপির তো তখন রেজিস্ট্রেশনও ছিল না, মানে যে সময় আপনার এইসব নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনে এনসিপির যে রোল, থার্ড পার্টি হিসেবে তাদেরকে আমরা দেখেছি সবসময়, তাই না? যেহেতু আওয়ামী লীগ ছিল না, হইতে পারে, মানে আমি বলছি যে 3টা পার্টি তখন এই সংস্কার আলোচনায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে, বিএনপি, জামাত এবং এনসিপি, যেটা রেজিস্ট্রেশন ছিল না। তো এখন আপনি ওই সময়ে যা আলোচনা হয়েছে, এই আলোচনা তো মিডিয়ার মাধ্যমে জনগণ জানতে পেরেছে, এবং বিএনপি কিন্তু আলোচনায় ঐক্যমত্য কমিশনে তাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেটা সহই তারা এটাকে স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট সহ।
এখন নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করার পরে এই যে গণভোটের যে আদেশ জারি করা হয়েছে, বাস্তবায়ন আদেশ যেটা জারি করা হয়েছে, সেটা তো আমাদের সংবিধানের সাথে যায় না, সংবিধান সম্মত না, সংবিধান বিরোধী। এবং এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। ওই রাষ্ট্রপতিকে তো ওনারা মানতেন না, মানে ওই রাষ্ট্রপতিকে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কোনো কারণে ফেলে দিতে পারেননি। তখন এই রাষ্ট্রপতি নিজেই একটা ইন্টারভিউয়ে বলেছেন যে তার অনেক কিছুই তাকে জানানো হতো না এবং তাকে কোনো মূল্যায়িত করা হয়নি। আমরা কি দেখেছি? এখন আমরা দেখি যে রাষ্ট্রপতি যিনি আছেন শাহাবুদ্দিন, তার ব্যাপারে নানান কথাবার্তা থাকতে পারে, নানান প্রশ্ন থাকতে পারে, নানান অভিযোগ থাকতে পারে, ব্যক্তি হিসেবে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রপতি যখন যান তখন প্রধানমন্ত্রী কিন্তু এখন তাকে রিসিভ করেন। সেটাই আমাদের প্রোটোকল, সেটাই আমাদের রাষ্ট্রাচার। এই রাষ্ট্রাচার তো ডক্টর ইউনূস সাহেব মানেন নেই এবং সেই কারণেই এই সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছে যে ওই আদেশটি উনি দেখে শুনে স্বাক্ষর করেছেন কিনা বা তার স্বাক্ষরের জন্য নথি দেওয়া হয়েছিল কিনা। কারণ এখন তো দেখেন আপনার যে আমেরিকার সাথে একটা চুক্তি আছে না, সেই চুক্তির ব্যাপারে, বাণিজ্য চুক্তি, তো সেই চুক্তির ব্যাপারে আসিফ নজরুল সাহেব বললেন যে উনি জানেনই না। অথচ বাংলাদেশের নিয়মটা কি? বাংলাদেশের যে কোনো চুক্তি, যে কোনো একটা, যদি আমি সেফটিভিন কিনতে চাই ভারতের কাছ থেকে অথবা চায়নার কাছ থেকে অথবা রাশিয়ার কাছ থেকে, যদি আমি একটা সেফটিভিন কিনতে চাই, সেটা যে বিদেশি চুক্তি, এই চুক্তি অবশ্যই আইন মন্ত্রণালয়ে যেতে হবে এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং হতে হবে, তারপরে এই চুক্তি স্বাক্ষর করা যাবে। তো আপনি বাণিজ্য চুক্তি হয়ে গেল, আসিফ নজরুল সাহেব এখন নাকি জানেনই না। সেই চুক্তির অংশ হিসেবে গতকালকে আমরা এই যাবৎকালের বাংলাদেশের সবচেয়ে বড় বিমান, সবচেয়ে বড় বাজেটের বিমান কেনা দেখলাম কালকে, কিনতে চাচ্ছেন। তো এখন আপনি যেখানে ছিলেন, আমরা ওখানে যদি ফিরে যাই, তো এটা তো বিএনপি পরিষ্কার এই বিষয়ে কিন্তু আমরা তখনও আলোচনা করেছি, মানে আমি জেলে যাওয়ার আগে আলোচনা করেছিলাম এটা। সেটা হলো যে আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের মনে আছে, মানে আমরা পড়েছি আর কি, আর আমি দেখেছি, নীলুফার আপাও দেখেছেন, যে এলএফও একটা জারি করা হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, অর্ডার। তো সেখানে কি ছিল যে এলএফওর আন্ডারে ইলেকশন, তখন শেখ মুজিবকে বলা হয়েছিল বঙ্গবন্ধুকে যে আপনি যে এলএফও সাইন করলেন, আপনার তো হাত পা সব বেঁধে দিল, আপনি কীভাবে 6 দফা করবেন? তখন ওনার উত্তর ছিল যে আমি এখন এলএফএ সাইন করছি, জনগণ যখন আমাকে ভোট দিবে, জনগণের কাছে আমি 6 দফা নিয়ে যাব। জনগণ যখন আমাকে ভোট দিবে, তখন 6 দফার পক্ষে যদি ভোট পড়ে আর আমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলে এলএফও চিড়ে ফেলে দেবো। তো এখন বিএনপি একজাক্টলি সেটা করেছে। সেটা তখন বিএনপি বলে নেই অ্যাকোমোডেট করার জন্য, বা যে ধরনের ষড়যন্ত্র, আপনি গণভোট যেটা, সেটা আমলে নেবেন না? গণভোট তো এটা তো ইলিগাল, এটা তো গণভোটের আদেশটাই ইলিগাল, গণভোটের আদেশটাই ইলিগাল। হবে কি হবে না, গণভোট তো হইতেই পারে না আমাদের সংবিধান অনুযায়ী। সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দেন নেই। যদি আপনি বলবেন এখন জেনারেল জিয়ার সময় হয়েছিল, এরশাদের সময় হয়েছিল, বেগম খালেদার সময় হয়েছিল, তখন সংবিধান ছিল না, তখন মার্শাল ল অর্ডারে গণভোট হয়েছে 2 বার। আর খালেদা জিয়ার সময় অবশ্যই সংসদে আলোচনার পরে গণভোট। তাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে আসলো? অন্তর্বর্তী সরকার আসছে, একটা তো এইটা তো অভ্যুত্থানে চমৎকার। অন্তর্বর্তী সরকার তো সংবিধানের মধ্যে নাই, এটা একদম ক্লিয়ার এবং ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করি আমার এক লাইন বক্তব্য। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের ফলে যখন একটা সরকার চলে গেছে, সরকার প্রধান নাই, পার্লামেন্ট মেম্বাররা নাই, তো তখন তো পার্লামেন্ট বাতিল করতে হবে। পার্লামেন্ট বাতিল করার পরে রেফারেন্স দিয়ে সংবিধানের অধীনে 106 উচ্চ আদালতে 106 রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সুতরাং ওইটা সংবিধানের মধ্যে হয়নি, এটা তো বলার কোনো কারণ নেই। এটা হলো যে যারা এখন ওই গণভোটের বিষয়টাকে সামনে আনতেছেন, তারা ইচ্ছা মতো বলতেছেন তাহলে ওটা নাই সংবিধানে হলো কেমনে, এটা নাই সংবিধানে হলো কেমনে। এরকম তো অন্তর্বর্তী ব্যবস্থা করতে হবে যখন আপনি একটা ক্রাইসিসে পড়বেন। তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন এবং সব কিছু আইনের বাইরে করবেন এবং সব কিছু মেনে নিতে হবে। এখন গণভোটের রেজাল্টে আসি আমি একটু। রেজাল্টটা আমার খুব মজার রেজাল্ট। গণভোটে 4 কোটি মানুষ, প্রায় কাছাকাছি কম বেশি 4 কোটি মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোট, আর 2 কোটি মানুষ ভোট দিয়েছে না ভোট, তাই না? তাহলে আমাদের ভোটার হলো 12 কোটির বেশি। তাহলে 4-2-6 কোটি মানুষ এই ভোট দিয়েছে, আর 6 কোটি মানুষ ভোটই দেয় নাই। তো 6 কোটি মানুষের তো কোনো মতামতই নেই এই গণভোটের ব্যাপারে। তাহলে বাকি 6 কোটি মানুষের মধ্যে এখন আসেন বিএনপি কত ভোট পেয়েছে হিসাব করেন। বিএনপি যদি এখন বলে যে গণভোটের বিষয়টা ইললিগাল ছিল, বিএনপিকে তো মানুষ ভোট দিছে, তো বিএনপিকে যদি 2.5 কোটি মানুষ ভোট দিয়ে থাকে, তাহলে ওই 2.5 কোটি 4 কোটি থেকে বাদ দিয়ে দেন, যোগ করেন 2 এর মধ্যে, তাহলে গণভোটের রেজাল্টটা কি দাঁড়াবে? গণভোটের রেজাল্ট দাঁড়াবে দিস ইজ এ নো, বিগ নো। ইফ বিএনপি সেজ যে নাও গণভোট ইললিগাল, তাহলে রেজাল্ট তো তাই হবে। এখন ওইখানে তারেক জিয়া সাহেব একবার নর্থ বেঙ্গলে একবার বলছেন যে আমরা হ্যাঁ ভোট দেব,
বাট দ্যাট ওয়াজ টেকনিক্যাল। এটা আমরা আগে বলছি, এখন আজকে পার্লামেন্টে বলার মধ্যে দিয়ে বিএনপি এটা খোলাসা করছে। অফকোর্স দ্যাট ওয়াজ ভেরি টেকনিক্যাল, না হলে এই দেশে কি হতো সেটা তো আমরা বুঝছিলাম। ঈদের জামাতে মানুষজন স্লোগান দেয় এই সরকারকে 5 বছর থাকতে হবে, কেউ কেউ বলে যে এই শেখ হাসিনা যে নির্বাচন করছে ওটার মেয়াদ তো 29 সাল পর্যন্ত, তাহলে 29 সাল পর্যন্ত থেকে আর একটা নির্বাচন দিব। সো নানান ষড়যন্ত্র হয়েছে। এবং আমাদের ভাই তো বললেন, মাঝখানে আছেন, উনি বললেন না কি ডিপ স্টেট না কি একটা অ্যাক্টিভ ছিল, এই কারণে এই রেজাল্ট ভিন্ন হয়েছে। তাহলে রেজাল্ট তো চলে গেছিল, রেজাল্ট তো জামাতে ইসলাম সরকার গঠন করার কথা। ওই সামনের ইলেকশনের আগের 10 দিনের আপনি দেখেন না, সামাজিক মিডিয়া দেখেন। আচ্ছা আচ্ছা, আমার কাছে জিজ্ঞেস করি মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি কি বলবেন যে জুলাই সনদ নিয়ে মানে বাস্তবায়ন আদেশ নিয়ে বিএনপির যে অবস্থান সেটি এখন আপনাদের কাছে স্পষ্ট? হ্যাঁ, খুবই ক্লিয়ার। এবং ওনারা ধন্যবাদ জানাইতে হয় যে কমপক্ষে জাতির সামনে স্বীকার করেছেন যে ওনারা একটু দ্বিচারিতা করেছেন, ওনারা জাতির সাথে প্রতারণা করেছেন। এটা একবারে সংসদে খোলামেলা এটা বলে ফেলেছেন। এটা একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। শেখ হাসিনাও কিন্তু বলেছিল যে নিয়ম রক্ষার একটা নির্বাচন হচ্ছে, যেভাবে বিএনপি 96-এ একটা নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে দিয়ে চলে গেছিল, আমরাও ঠিক একই স্টাইলে আমরা এটা করব, কিন্তু আপনারা অবরোধ উঠাই নেন। তো বিএনপি সহ আমরা কি করলাম, অবরোধ উঠাই নেওয়া হলো। তারা বলল যে এটা ছিল আমাদের একটা টিক্স, আমরা এখানে কি করেছি যে তাদেরকে অবরোধ উঠানোর জন্য এবং করার জন্য আমরা এটা করি নাই। তো সেটার খেসারত তো গোটা জাতি দিয়েছে। যে বিএনপি আজকে যদি এই একই টিক্স করে তাহলে জনগণ কিন্তু এটা ভুলবে না। জনগণের 71% ভোট জনগণ একসময় বিএনপির কাছ থেকে আদায় করে নেবে। নাম্বার 2, আমাদের স্যার যিনি সরল অঙ্ক করলেন আর কি, যে বিএনপিটা বাদ দিয়ে দিলে তাহলে বিএনপি হচ্ছে সব না ভোটের পক্ষে ছিল। মূলত বিএনপির জনগণের কাছে যে ভোটটা ছিল প্রায় 69% ভোট, এখানে তো বিএনপি পেয়েছে 51-52% ভোট। এর বাকি অংশ ভোট তো বিএনপিরও যদি আমরা ধরি তাহলে সেই 20% ভোট তো বিএনপির লোকেরাই কি হার পক্ষে ছিল। কাজেই একদিকে বলবেন যে আমরা জুলাই সনদের পক্ষে, আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম, ফ্যাসিবাদ উত্তরণে আমরা সাম্যের সারিতে ছিলাম, আমরা পর্দার অন্তরালে ছিলাম। হ্যাঁ, আবার যেই এটার কার্যকারিতার পক্ষে আসবে তখন বলবেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পক্ষে আছি, আমরা আওয়ামী সেই 72-এর সংবিধানের সাথে আছি, যেই সংবিধান বাংলাদেশের মানুষের কাছে এসেই শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে এই সংবিধানকে প্রথম বিদ্যাঙ্গুলি দেখিয়েছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যতবার এসেছে ততবারই এই সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের মতো করেছে। এবং বিএনপিও তার সুবিধাজনকভাবে এই মেজরিটির সুযোগ নিয়ে বিএনপির সুর পাল্টে গেছে। যদি জনগণ এই জাতীয় মেজরিটি না দিত তাহলে ক্ষমতায় যাইতে পারে নাই। এখন এটা জামাতের জন্য এটা প্লাস পয়েন্ট। বিএনপি যেহেতু এটাকে কি করেছে, মানে এটা ডিনাই করে নাই, এটাকে ওপেনলি বলে দিয়েছে, তাহলে জনগণের কাছে বিএনপি তো জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা বলেছে না। তাদের বক্তব্য ক্লিয়ার, তারা যে এটা সাইন করেছে দেখেন বিএনপির যখন গণভোট আদেশটা করছেন তখন তো আপনি না, তখন বিএনপি বলে নাই যে এই গণভোটের আদেশ সরকার প্রেসিডেন্ট দিতে পারে না। বিএনপি এটা বলে নাই, একবারের জন্য বলে নাই। তার মানে বিএনপির অন্তরে একটা ছিল, মুখে আর একটা ছিল। মূলত গোটা 18 কোটি জনগণের সাথেই বিএনপি এখানে প্রতারণা করেছে। কিন্তু দয়া করে এটা কি বলবেন যে সেই সময়ের যা সিচুয়েশন ছিল এই দেশে, যেভাবে মব তৈরি হয়ে যাচ্ছিল, যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি অকার্যকর ছিল, যেখানে আদালত সেইভাবে ওয়ার্ক করতে পারে নাই, কোনো ফোর্স রাষ্ট্রীয় বাহিনী সেভাবে ওয়ার্ক করতে পারে নাই, সেই জায়গায় বিএনপির এই ধরনের একটা কৌশল যদি তারা নিয়ে থাকে সেটা কি খুব বেশি অপরাধ ছিল এই দেশকে একটা লাইনে নিয়ে আসা? যে কৌশল, আমি তো মনে করি যে এই সময় দ্রুত নির্বাচন করার জন্য, সংস্কারবিহীন একটা নির্বাচন করার জন্য এই জাতীয় মব বিএনপির মাধ্যমেই এই বাংলাদেশে বেশি ছড়িয়েছে। ওই সময়ের মবগুলোর পিছনের মদতদাতা হচ্ছে বিএনপি, শুধুমাত্র যেনতেনভাবে নির্বাচন করানো যাতে জাতি সংস্কারের কোনো পথ খুঁজে না পায়। এই জন্য আমি মনে করি যে জনগণ মনে করে যে বিএনপি সংস্কারবিহীন নির্বাচন চেয়েছে, বিএনপি 7 তারিখে নির্বাচন চেয়েছে 5ই আগস্টের পরে। সে সময় তো কেউ ছিল না, কার কাছে নির্বাচন চেয়েছে? আমাদের কাছে কিন্তু মবের কিন্তু ডকুমেন্ট আমাদের কাছেও আছে। আপা অনেকগুলো কথা বলেছেন যে জামাতের লোকেরা জাকাত খায়, সাদাকা খায়, অনেকগুলো কথা বলে। জামাতের লোকরা তাদের হালাল আয়ের থেকে 5%, আমিও আমার আয়ের 5% আমি আমার পার্টিকে দিই। এটা তো কোনো জাকাত ফিতরা এবং সাদাকা না, চামড়ার টাকা না, নিজেদের ঘামের টাকা আমরা আমাদের দলকে দিয়ে আমরা এই রাজনীতিকে টিকিয়ে রেখেছি। এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখল,
এইগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। যারা এইগুলো করে দল চালায় এবং নিজেদের সংসার চালায়, তারা আমাদেরকে দান সৎকার জাকাতের কি মানে কথা শোনায়। এরপরে আপনারা বলেছেন যে বিভিন্ন জায়গায় আপনারা ক্ষমতায় আসার পরে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনটা দেন না কেন? এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আরও তো ছাত্র সংসদ আছে, এখন তো ক্ষমতায় আছেন, দেন, এগুলো বন্ধ করে রাখছেন কেন? গণতন্ত্র চাইতে হবে। সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে আপনারা প্রশাসক বসিয়ে রেখেছেন, এটা কোন ধরনের গণতন্ত্র? আপনি ক্ষমতায় আছেন, নির্বাচন করেন, জাতির সামনে ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি করেন। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় ওনাদের লোকে এখন দলীয়ভাবে নিয়োগ দিয়ে দিয়েছে, জনগণ সেটা সমালোচনা করছে। আর ডিসিএসপির ব্যাপারে আমি একটু আমাদের স্যারের কাছেই জানতে চাই যে আপনারা কোন দলের কোটায় নিয়োগ পেয়েছিলেন এবং বাংলাদেশের বিসিএস কি সব দলীয় কোটায় নিয়োগ হয় কিনা এটা আমার জানা নেই কমপক্ষে। যদি ওনারা এটাই বলেন যে বিএনপির 1-2 জন আছে, তাহলে বিএনপির কতজন? বিএনপিকে হাওয়া ভবন থেকে তালিকা দিয়ে এতদিন বানাইছে, আবার নতুন করে বানাতে হয়, যার কারণে সরকার জনগণ এবং ছাত্র সমাজ বলছে যে পিএসসি কে আমরা স্বাধীন করে দেখতে চাই, আমরা বিচার বিভাগকে স্বাধীন দেখতে চাই, আমরা মানবাধিকার কমিশনকে স্বাধীন দেখতে চাই, আমরা এনবিআর কে স্বাধীন দেখতে চাই। সেই জায়গায় ওনাদের কিন্তু নোট অফ ডিসেন্ট আছে এবং এটা ওনারা পাস করেন না। ধন্যবাদ। নীলুফার চৌধুরীমণি, আপনি কি যুক্ত করবেন কিনা? আমাদের মূল প্রশ্ন ছিল হচ্ছে যে গণভোটের পক্ষে যদি এটা কি উনিও বললেন সেটা, যে এটা কি এক ধরনের প্রতারণা ছিল কিনা সংসদে, যেটা কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এই প্রথম। আমি আপনাকে বলি, বৃহৎ স্বার্থের জন্য এবং এই যে লাস্টে যে শহীদুল ভাই বলেছেন যে কি হতে পারত যদি ওই মুহূর্তে বারবার করে, এটা কিন্তু জামাত জানতো, জামাত কিন্তু এই কারণে বারবার বলেছে যে বিএনপি কেন নায়ের পক্ষে ভোট, বিএনপির লোকরা নায়ের পক্ষে ভোটের জন্য বলছে। তখন প্রথমে আমাদের যে নির্বাচনের যে ছিল, আপনার চিফ ছিলেন নির্বাচন পরিচালনা নজরুল ইসলাম খান, উনি প্রথমে বললেন, তখন বললে যে উনি বললে হবে না, তারপরে মহাসচিব মহোদয় বললেন, বলে উনি বললেও হবে না, হ্যাঁ বলেছেন। তো তারপরে কিন্তু একটা সময় নির্বাচনকে জাস্ট সুষ্ঠুভাবে, যে দেশের প্রধান উপদেষ্টা নিজে বলেন যে নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, আপনি বুঝেন যে কি অবস্থা। এইবারের নির্বাচনের দিন পর্যন্ত মানুষ স্বস্তির ছিল না যে সে ভোটটা সঠিকভাবে দিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা। ভয়ভীতির মাত্রাটা এমন ছিল যে সেই ভয়ভীতির মাত্রাটার জন্য একটা দল, রাজনৈতিক দল, জাতিকে সামলানো তার কাজ, জাতিকে সামলানোর জন্য যদি একটা কাজটা কিন্তু ইল্লিগ্যাল। আমি আবারও বলছি, এই গণভোট বলতে কোনো শব্দ থাকতে পারে না, থাকে না। গণভোট হওয়ার আগে আরেকটা গণভোট হতে হবে, কিন্তু যে গণভোটটা হতে পারে কিনা। ঐকমত্য কমিশনে যারাই ছিলেন তারা কিন্তু এটা বিএনপির প্রস্তাব ছিল গণভোটে যাওয়া, যেহেতু জুলাই সনদ নিয়ে বিএনপির প্রস্তাব ছিল গণভোটে যাওয়ার। বিএনপির প্রস্তাব দেওয়ার আগে বিএনপি ওনারা কেন বললেন না যে এটা হয় না, এই প্রস্তাবটার আগে আরেকটা গণভোট দরকার? গণভোটের কথা তো বলেন না। এবং এই গণভোট নিয়ে কিন্তু জামাত কিন্তু আন্দোলনের মুভমেন্ট তৈরি করেছিলেন, ভয় দেখিয়েছেন, রাস্তায় নামবেন গণভোটে এবং একদিনেও হতে পারবে না, এই ধরনের বিভিন্ন ভয়ভীতিকর কথা বলেছেন। তারা মাঠে নেমেছেন, মিছিল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় তারা ওইখান থেকে শুরু করেন, শাহবাগে আসো, রাজুতে আসো, সেই দিয়ে তারা যে শুরু করেছিলেন, এই মব দিয়ে একটা ফ্যাসিস্টকে দূরীকরণ করা হয়েছে। আবার সেই মবটা বিএনপি কোনোভাবেই চায় না যে একটা মানুষের প্রাণও অন্যায়ভাবে চলে যাক। উনি তো বললেন মবের সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি যদি মবের সঙ্গে এতই জড়িত থাকতো, তাহলে বিএনপির মবগুলো বিএনপিরই বেশি হয়েছে, বিএনপির লোকরা তখনও মেরেছে। তাহলে এই মবের সঙ্গে বিএনপির বলতে পারে যে আভ্যন্তরীণ কোন দল ছিল, অস্বীকার করব না, কিন্তু মবের সঙ্গে জড়িত কারা, মব যেটা করেছে, আভ্যন্তরীণ কোন দলের মৃত্যুটা কিন্তু পুরোপুরি মব না, এটা অনেকটা নিজেদের কেওয়াজ, চাঁদাবাজি, এগুলো কোনো কেওয়াজ। বললাম তো, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজির শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে, মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি, দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে আপনি তো সরকার না, আপনি তো সামন্তবাদ হয়ে গেছেন, আপনি একটা সামন্তবাদ হয়ে গেছেন, আপনি পুঁজিবাদ কাকে বলে। আপনি এস আলমের কথা আমরা বলি
আমরা বসুন্ধরার কথা বলি, আমরা আপনার কি সালমান এফ রহমানের কথা বলি, এটার সঙ্গে আপনারা জামাত হয়ে গেছেন ওরকমই। এটাও ওরকমই আপনারা জামাত, তাই না? ওরকম, হ্যাঁ, এটা এরকমই শেখ হাসিনাও আপনারা জামাত, হয়েছেন। খালেদা জিয়া শোনেন, বড় জামাত, কোন বুঝছেন? সরকার কি ম্যাডাম আলাদা জিয়া করে হচ্ছে বাংলাদেশের আপনি সবচেয়ে কি বড় বলেন? জামাত। আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? আমার ইবনে সিনা কোনো তো সমস্যা মানুষের, নাই, মানে আমি সেবা নিচ্ছি, আমি তো আপনি টাকা যেটা দিয়ে দিতে সেবা নিচ্ছি পারছেন না, রাষ্ট্র এটা আপনার যে সিস্টেমের মৌলিক সমস্যা। অধিকার দিতে পারছে না, ইবনে সিনা আমার যদি সমস্যাটা পারে, কোথায়? তার মানে আপনারা পারেন না, আমার আপনাদের দ্বারা সমস্যাটা আগামী হচ্ছে দিনে সিস্টেমের সমস্যা। রাষ্ট্রে কোনো অন্য কিছু সমস্যা মানুষ তো নাই। আশা করতে পারে না। আমার আপনাদের সমস্যাটা ব্যাংক বানানোরও ক্ষমতা নেই, আপনারা ইবনে জাকাত সিনা খান, বানানোরও ফেতরা ক্ষমতা নেই। খান, এটার হলো সমস্যা, আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। শোনেন, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই, আপনার আমরা তো ব্রেন কাজ করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? ওটা আপনি কেন? তো বাইরে থেকে দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে কে খান। বলছে জাকাতের টাকা? ফান্ড ক্যারি করে একটা খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই, বরং আপনি এই সেটার উপরে প্রতিষ্ঠান দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক ইবনে আপনি সিনা যে জাকাতের পরিমাণ ফান্ড দিয়ে জাকাতের আপনি টাকা গুপ্ত দিয়ে বানাচ্ছেন, স্কলারশিপ সুপ্ত দেয় বানাচ্ছেন, এইসব সাধারণ মানুষকে, করছেন। সেটা আপনার ধারণার বাইরে। এইসব কইতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনারা আমাদেরকে জাকাতের যারা টাকা। গালি দেয় তারা আপনাদের- তারা কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আপনাদের কেউ আছে গালি জানেন? দেয় না, আপনাদের কেউ গালি দেয় বিএনপি না। অনলাইন টিম। হ্যাঁ, এর এটা অর্থ আপনি হচ্ছে বানাইছেন, বট, আপনি তো কত BOT কিছু বানাবেন। BNP এই বট অনলাইন বাহিনী টিম। হচ্ছে আপনার জামাতের টিম, এই বট বাহিনী হচ্ছে আপনারা যে সেটাও- 50,000 সেটাও কি 1 লাখ জাকাতের সিম। টাকায় চলে? হ্যাঁ, অবশ্যই। মাসে আপনার 6-7-10 কোটি টাকা দিয়ে ওদেরকে পালে, ওদেরকে বেতন দেয়, ওরা বেতনভোগী। আপনি দেখবেন আপনার পড়াটাও পড়ে নাই, আপনি কি বলছেন ওটাও পড়ে নাই, একজন লিখার সাথে সাথে সেম গালি 1000 জন দিয়ে আপা, ফেলছে। শেখ হাসিনা 1000 জন শেখ দিয়ে হাসিনা ফেলছে জামাত আপনাকে। আতঙ্কে ভুক্ত আর আমলিগ বুঝছেন? আপনারাও এখন আপনারা একই শেখ আতঙ্কে হাসিনার ঘরে গিয়ে ভুগতেছেন। দখল করছেন। আল্লাহ জানে কি আপনারা হবে। তো আমাদের ঘরেও আছেন, যেটা আমাদের ঘরে নেতা যে তারেক ভাইকে রহমান যেন সাহেব আবার বলছেন। জামাত শিবির বলে ফেলায় না। তারেক রহমান সাহেব বলছেন যে তুমি আরেকবার কথা বললে আমি কিন্তু তোমাকে গুপ্ত বলবো। তো এই যে গুপ্ত আপনারা পাঠায় দিচ্ছেন, পরিচালনার মতো ছাইড়ে দিচ্ছেন, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, এই উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দেশটাকে গিলে খেয়ে ফেলতেছে। আরেকজনের সন্তান ভালো বুঝছেন? কাজ করলে আপনার কাছে এখন খুব ঈর্ষা হয়। আপনারা শুনেন, এই যে আপনি মনে করেন এস আলম ধরেন আপনাদের ইসলামিক ব্যাংক নিয়েছে, ভালো কথা, আপনি তার ইসলামী বিচার ব্যাংক করেন। শুনেন, আমাদের না। আপনাদের এটা- আপনারা এটা 10,000 5,000 জনগণের, লোকের এটা- চাকরি খাইলেন কেমনে? এটা- আমাকে বলেন তো, এটা আপনাদের যদি না বাংলাদেশের হয়, আইন অনুযায়ী আপনি ওই registered একটা লোকগুলা, প্রতিষ্ঠান। ওই লোকগুলা কি ব্যাংকের মালিক? না, যাদের আমরা খাই চাকরি নাই। খাইছেন, কে কে খাইছে খেয়েছে? চাকরি? আপনারা কে খেয়েছেন বলছে আমরা চাকরি? খেয়েছে? এই আমরা যে খাইছি আপনারা তো কোনো এটা কিছু স্বীকার প্রতিষ্ঠানে না কেউ করলে, illegal ভাবে জোর প্রতিষ্ঠানে করে ইল্লিগাল ঢুকলে, ভাবে কিভাবে সে ঢুকলো? প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত, আপনারা সে এতদিন প্রতিষ্ঠান সব ব্যবস্থা মাইনে নিচ্ছে। নিলেন, আপনি এটা দলীয় ভাবে সবকিছু নেন মাইনে কেন? নিলেন, আপনারা আনেন না। এস আপনার- আলমে টাকা দিয়ে আনেন, ওটা তো আনতে পারবেন না, না, টাকা দিতে চাকরিটা আপনারাই যে- নিয়ে আসবেন। যে আপনারা ছাপুষা, দায়মুক্তি, ব্যাংক শুনেন, রেজুলেশন পাস যে করেছে BNP ছাপুষা কর্মচারী, তার চাকরিটা খাইলেন। BNP আর এস আলমে ব্যাংক টাকাটা তো রেজুলেশন আনতে পারবেন আইন না। পাস আনেন, করেছে, আমরা আনেন এর দেখি। বিরোধিতা করেছি, এখনো করছি। ব্যাংক রেজুলেশন আইন দিয়ে মূলত আপনারা হচ্ছে BNP এসালামকে শোনেন, পুনর্বাসন করেছেন। no, আপনারা আপনাদের BNP কি দলীয় লোককে করেছে? বাংলাদেশ ব্যাংকের আমার গভর্নর কথা- বানিয়েছেন। আমার কথাটা শুনুন, বানিয়ে বলতে দেন। বাংলাদেশকে কি করেছেন? এসালামকে BNP আবার যে- হাসিনা শুনুন, লুটপাটের শুনুন, দিকে শেষ নিয়ে করতে যাচ্ছে। দেন। এস আলমেরকে বিএনপি যেটা করেছে সেটা ওই টাকাটা বাইরে যে টাকাটা সিঙ্গাপুরে গেছে, এখানে ওইখানে গেছে, ওটাকে ফেরত আনার একটা বন্দোবস্ত করা কৌশল, হচ্ছে। এটাও একটা কৌশল। অবশ্যই, ভাগ নিবেন অবশ্যই। কত percent? সাইফুর রহমান কালো পার্সেন্টের টাকাকে percentage- ইতিহাস তো আছে আপনাদের। শুনেন, পার্সেন্টেজ যেটাই থাকুক না কেন, পেটি বর্জ্য আর বর্জ্যর মধ্যে পার্থক্য আছে। শোনেন, বুঝছেন? শোনেন। ঘরের টাকা যদি ঘরে ফিরে ওখানে আসে, মনে হয় বড় এটার অফার জন্য হয়েছে আপনার জন্য যে খুশি হওয়া উচিত। আমাদেরকে সুযোগ দেন, এত শোনেন, পার্সেন্ট দিয়ে দিব। অফারটা আচ্ছা। আপনারা নেন, বিভিন্ন জায়গায় যায় শুনি 100 কোটি 200 কোটি জামাতের আপার আমির সময় গিয়েছিল, শেষ হচ্ছে। ওইখানে আচ্ছা। বসেছিল না, না, আপার জামাতের সময় আমির বাংলাদেশের আমাদের পুরো- অমুক জায়গা থেকে পুরো 100 কোটি টাকা নিয়ে অনুষ্ঠানের আসলো, সময় শেষ। 200 কোটি টাকা নিয়ে আসলো, এটা তো শুনি। বাকি ঝগড়াঝাটি অফ এয়ারে হবে।